আমি যাব না, যাব না, যাব না। নাফিসা, মায়ের খাবি এখন। নাক না ফুটালে নাকফুল পড়বে কিভাবে? লাগবে না আমার নাকফুল পড়া। নাফিসা মাহিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। আমাদের জীবন কথা অদ্ভুত মেয়ে পার্ট 3। প্রায় এক সপ্তাহ পর ইমরান বাসায় ফিরেছে। বিয়ের 10 দিন আগে শান্তা এসেছে নাফিসার বাসায়। শান্তা, দ্রুত তৈরি হয়ে নে, দিন থাকতেই বেরিয়ে পড়ি। বাবুকে রেখে সন্ধ্যার পর বাইরে থাকা যাবে না। নাফিসা, কেন? কোথায় যাব? পার্লারে। নাফিসা, পার্লারে কেন? আমি কিন্তু ব্রু প্লাগ করব না। ব্রু প্লাগ আমিও করতে দিব না। নাক ফুটাবি। কি? যাব না আমি, তুমি যাও। আমার নাক ফুটানো আছে, ঢং করবি না একদম, তাড়াতাড়ি কর। আমি যাব না, যাব না, যাব না। নাফিসা, মায়ের খাবি এখন। নাক না ফুটালে নাকফুল পড়বে কিভাবে? লাগবে না আমার নাকফুল পড়া। নাফিসা মাহিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। শান্তা আপু মায়ের কাছে বললে মা এসে অনেকক্ষণ বুঝালেও রাজি হলো না। এরপর মা অনেক বকাবকি করলো, তবুও রাজি করাতে পারল না। নাফিসা তাদের কথায় কোনো রেসপন্স না করে মাহিকে রেখে ছাদে চলে গেল। রাতে ইমা আপু কল করলো শান্তার কাছে। লাউডস্পিকারে রেখে শান্তা ফোন রিসিভ করলো। শান্তা, আসসালামু আলাইকুম আপু। ইমা, ওয়ালাইকুম আসসালাম। বাসায় ফিরেছিস? শান্তা, কোথাও যাইনি, বাসায় ফিরবো কিভাবে? কেন? তোকে না বললাম নাফিসাকে নিয়ে পার্লারে যেতে? শান্তা, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বলতে বলতে ক্লান্ত, রাজি করাতে পারলাম না। ভয় পায়। কান ফুটো করার কথা তোমার মনে নেই? কান না করে বাড়ি মাথায় তুলেছে, আর এক কান ফুটো করার 2 দিন পর আরেকটা ফুটো করেছে। ইমা, খুদায় ভিতর ডিম, ফোন দে তার কাছে। শান্তা, এখানেই আছে, শুনতে পাচ্ছ সবই, বলো। ইমা, নাফিসা, পার্লারে গেলি না কেন? নাক ফুটাবি না? নাফিসা, না। তাহলে নাকফুল পড়বি কিভাবে? পড়বো না। এই বোকা মেয়ে, বিয়ের আগে না পড়লেও বিয়ের পর নাকফুল পড়তে হয়? আচ্ছা, কোন গ্রন্থ শাস্ত্রে লেখা আছে যে বিয়ের পর নাকফুল পড়তে হবে? দেখাও আমাকে। এত কুসংস্কারে বিশ্বাসী কেন তোমরা? ইমা, কোনো শাস্ত্রের কথা বলছি না আমি, এতে বিবাহিতা নারীর সৌন্দর্য ফুটে ওঠে। আচ্ছা, শাড়িতেও তো বিবাহিতা নারীর সৌন্দর্য ফুটে ওঠে, তাহলে শাড়ি পরো না কেন তোমরা? আল্লাহ, চাপাবাজ মেয়ে একটা, কথায় পারা যায় না। নাক ফুটালে কি এমন ক্ষতি হয়ে যাবে শুনি? অনেক ক্ষতি, বলে শেষ করা যাবে না, তাই বলবো না। একটুও ব্যথা পাবি না দেখিস। ব্যথা না লাগলে তোমরা আরও 2-3টা ফুটো করে নাও, আমি করব না। না না। শান্তা, আপু, শুধু শুধু মোবাইলের ব্যালেন্স শেষ করছো। এই মেয়েকে না বলে একটা গাছকে বললেও হয়তো এতক্ষণে রাজি হয়ে যেত। নাফিসা, বলে দেখো তো গাছ রাজি হয় কিনা। শান্তা, চুপ থাক। শান্তা জোরে একটা ধমক দিলে মাহির ঘুম ভেঙে যায়, আর মাহি কান্না করতে থাকে। নাফিসা খিল খিল করে হেসে ওঠে। শান্তা, আপু, রাখি এখন, মাহি উঠে গেছে, আল্লাহ হাফেজ। ইমা, আল্লাহ হাফেজ। পরদিন নাফিসা ভার্সিটি থেকে ফিরে নামাজ পড়ে লাঞ্চ করে সোফায় বসে কার্টুন দেখছিল। মা এসে মায়ের মোবাইল দিয়ে গেল। নাফিসা, কে? মা, ইমরান। মা চলে গেলে নাফিসা সালাম দিয়ে কথা বলতে লাগলো। ইমরান, মোবাইল কই থাকে তোর? কতগুলো কল দিয়েছে। মোবাইল? ওহ, মনে হয় ব্যাগে সাইলেন্ট করা ছিল। এতবার ট্রাই না করে শান্তাপুর কাছে কল দিলেই পারতে। ইমরান, শান্তা এখানে? কেন কল করছো এখন সেটা বলো। ইমরান, বিয়ের ড্রেস কি শাড়ি হবে? হলুদ, বিয়ে, রিসেপশন সব ড্রেসই শাড়ি। ইমরান, বিয়ের শাড়ি কি রঙের হবে? অবশ্যই লাল রঙের। আর রিসেপশনের? আচ্ছা, আল্লাহ হাফিজ। নাফিসা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইমরান, দাঁড়িয়েই আছি। নাফিসা, শপিং করতে যাব কবে? ইমরান, এত কিছু ভাবতে হবে না তোকে। আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে ইমরান কল কেটে দিল। নাফিসা ভ্রুক্ষেপও না করে কার্টুন দেখতে লাগলো। হঠাৎ মনে হলো, ভাইয়া এটা কেন বলল যে আমাকে এত কিছু ভাবতে হবে না? আমাকে কি শপিং করতে সাথে নিবে না? আর ভাইয়া হঠাৎ কল করে ড্রেসের কালার জানতে চাইলো কেন? ভাইয়া এখন কোথায়? এসব ভাবতে ভাবতে নাফিসা আবার মায়ের মোবাইল থেকে ইমরানের নাম্বারে ডায়াল করলো। ইমরান, আবার কে? নাফিসা, তুমি এখন কোথায়? কেন? তুমি কি শপিং করতে গেছো? বিয়ে শপিং? কি?
তুমি একা একা শপিং করতে গেছো, আমাকেও সাথে নাওনি। ইমরান, তুই এসে কি করবি? এই ভিড়ের মধ্যে শুধু শুধু ঝামেলা। নাফিসা চরম রেগে গেল। করো তুই শপিং, ইচ্ছে মতো কর, আমাকে কিছু জিজ্ঞেস করবি না। আচ্ছা, একটা শাড়িও আমি করব না, সব তুই পরে থাকবি। আচ্ছা। নাফিসা রেগে কল কেটে দিল। শান্তা নাফিসার জোর গলা শুনে ড্রয়িং রুমে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? নাফিসা কোনো উত্তর না দিয়ে মেন দরজা খুলে ছাদে চলে গেল। মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে, কান্নাও পাচ্ছে খুব। বিয়ের শপিং করতে গেল, কিভাবে তাকে না নিয়ে? করুক শপিং, কোনো কিচ্ছু ছুঁয়েও দেখবে না। বিকেলে পুরো সময়টা ছাদেই কাটালো। হঠাৎ মনে হলো আসরের নামাজ পড়া হয়নি, তাই দ্রুত নেমে এসে নামাজ আদায় করলো। সন্ধ্যার দিকে মা এসে দেখলো নাফিসা জানালার গ্রিল ধরে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মা, কি হয়েছে আবার তোর? নাফিসা, কি হয়েছে জানতে চাও? তোমার ভাইয়ের ছেলে একা একা বিয়ের শপিং করতে গেছে, শুনেছো? এবার যাও এখন। তো কি হয়েছে? শপিং তো তারাই করবে, একজন গেলেই হয়। হ্যাঁ, নিজের ভাইয়ের ছেলে বলে কথা, পক্ষ তো নিবেই। আমাকে নিয়ে গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? শাড়ি পরবো আমি, পছন্দ অন্যের থাকবে কেন? পরবো না আমি শাড়ি। মেয়ের মেজাজ চড়া দেখে মার অপেক্ষা করলো না সেখানে। সকালে ইমা আপু নাফিসার ফোনে কল করে নাফিসাকে পায়নি, তাই শান্তার ফোনে কল করলো। নাফিসা পাশে থাকায় ফোন রিসিভ করলো। নাফিসা, আসসালামু আলাইকুম। ইমা, ওয়ালাইকুম আসসালাম, তোকেই তো কল করছিলাম, রিসিভ করছো না কেন? নাফিসা, সাইলেন্ট ছিল, দেখতে পাইনি। ইমা, ভার্সিটিতে যাবি না আজ? আমি বাসায় আসছি। নাফিসা, আসো, তাতে ভার্সিটিতে যেতে পারবো না কেন? দুপুরেই তো চলে আসবো। তোকে নিয়ে কোথাও যাব, দুপুরের আগেই। আমি কিছুক্ষণের মধ্যে রওনা দিব। কোথায় নিয়ে যাইবা? শপিং করতে। আর কষ্ট করতে হবে না, তোমার ভাই কাজ সেরে ফেলেছে। জানি, বকাও দিয়েছি, একসাথে অনেকের বকা খেয়েছে। আর ইমরান সম্পূর্ণ শপিং করেনি, শুধু শাড়ি কিনেছে। এতটুকু দিয়ে কি শেষ? আরো অনেক বাকি। যা ইচ্ছা করো তোমরা, আমাকে কিছু বলো না, আমি কোথাও যেতে পারবো না। আল্লাহ, নাফিসা, তোর সাথে কথা বলে আমি ফোনের সব ব্যালেন্স শেষ করে ফেলছি। সার্ভিস সেন্টারের লোকদের ধনী বানিয়ে ফেলছি। বাকি কথা বাসায় এসে সরাসরি বলবো। আল্লাহ হাফেজ। ইমা আপু আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। নাফিসার বুঝতে বাকি নেই, সব তাকে মানিয়ে নেওয়ার ধান্দা। যা ইচ্ছে করুক, যাবে না সে শপিংয়ে। কল কাটার সাথে সাথেই ইমা আপু মেসেজও পাঠালো, ভার্সিটিতে যাবি না বলে দিলাম কিন্তু, তাহলে কিন্তু ইফাজের আম্মু অনেক রাগ করবে। মেসেজ দেখে নাফিসা হাসলো। সেও রিপ্লাই করলো, এরকম থ্রেট আমাকে দিয়ে কোনো লাভ নেই, ফাহিম ভাইয়াকে দিও। ইফাজের আম্মু রাগ করলো, আমার কি? আমার বোন তো আর রাগ করবে না। 2 মিনিট পর ইমা আপুর রিপ্লাই, তোর আপু তোকে পিটুনি দিবে। আধা ঘন্টা পর ইমা আপু ইফাজকে নিয়ে বাসায় হাজির। নাফিসা, 2 বক্স আইসক্রিম এনেছি। স্ট্রবেরি ফ্লেভার নিবি নাকি ম্যাঙ্গো ফ্লেভার? কোনো ফ্লেভার লাগবে না আমার, আইসক্রিমও তোমরাই খাও, শপিংয়েও তোমরাই যাও। এমন করে না লক্ষ্মী বোন আমার, দ্রুত তৈরি হয়ে নে। এমন করে যদি আমাকে কেউ বলতো। এদিকে সাইদ আর ইফাজ লাফালাফি শুরু করেছে ইমা আপুর কাছ থেকে আইসক্রিম নেওয়ার জন্যে। ইফাজ, আমু আমি স্ট্রবেরিটা। আপু, তুমি 2টা বক্স কেন আনছো? একটা আমি আর একটা ইফাজ নিলে তো নাফিসা আপুর জন্য থাকেই না। আহা, কি সুন্দর করে ভাগ করে ফেললো। আপনাদের জন্য আনিনি, নাফিসার জন্য। কার জন্য আনছো সেটা বড় কথা না, আইসক্রিম এতক্ষণ এইভাবে রাখে না, গলে যাচ্ছে, তাও তো একজন খেলেই হলো। নাফিসা, দ্রুত বল কোনটা নিবি? স্ট্রবেরি? স্ট্রবেরিতে কিন্তু লেখা আছে। নাফিসা এখনই রেডি হতে যাবে। তাহলে ম্যাঙ্গো? ম্যাঙ্গোতে আছে নাফিসা 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে শপিংয়ের জন্যে। একটাও লাগবে না আমার। একটাও না নিলে আমি আর শান্তা বসুন্ধরা কমপ্লেক্স থেকে আজ শপিং করব। সম্পূর্ণ খরচ নাফিসা বহন করবে। কিস! আমি কোনো সুযোগ মিস করতে চাই না। আপু, আমি এখনই রেডি হয়ে আসছি। নাফিসা, টাকা রেডি কর। হি হি হি। বসে বসে আল্লাহ নামে জিকির করো, জান্নাতে ঘর পাইবা, তবু নাফিসার কাছ থেকে শপিংয়ের টাকা পাইবা না। তোদের এই নমুনা দেখাতে দেখাতে সন্ধ্যা হয়ে যাবে। যাবি নাকি? যাচ্ছি। আপু, বসুন্ধরা কমপ্লেক্সে যাইবা? তাড়াতাড়ি যা। আগে বলো কে কে যাবে? ইমা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে নাফিসা কার ইঙ্গিত করেছে, তাই বলল, মাহি যাবে না, ইফাজের আব্বুও যাবে না। ইমরান না গেলে এত সব দরদাম আর শপিং ব্যাগ কে বহন করবে বলো? তাছাড়া ইমরানকে শাস্তিস্বরূপ সকল খরচ বহন করতে হবে। তাই হয়েছে,
আর বলতে হবে না, বুঝি আমি তোমাদের চালাকি। নাফিসা রেডি হতে হতে ইমরানও চলে এসেছে। বাচ্চাদের কাউকে সাথে নিবে না, শুধু ওরা 4 জন যাবে। ইফাজ আর সাইদকে এক বক্স আইসক্রিম দিয়ে আরেক বক্স সাথে নিয়ে ওরা বেরিয়ে পড়ল। নাফিসার মা শান্তাকেও যেতে নিষেধ করেছিল বাবুর জন্য, তাও বলল দ্রুত চলে আসবে। এক প্রকার জোর করেই গেল শান্তা। ইমরান বাসায় এসেছে ঠিকই, কিন্তু এর মধ্যে নাফিসা একবারের জন্য ইমরানের দিকে তাকায়নি। ইমরানও বুঝতে পেরেছে নাফিসা রেগে আছে তার ওপর, তাই সেও কোনো কথা বলেনি। ফাহিম ভাইয়া না আসায় ইমা আপুদের ড্রাইভার সহ গাড়ি পাঠিয়ে দিয়েছে। ইমরান ড্রাইভারের পাশে সামনে বসেছে, আর পেছনে 4 জনের সিট থাকা সত্ত্বেও তারা 3 জন 2 জনের সিটেই বসেছে। নাফিসা বরাবরই জানালার পাশে বসে, আজও তার ব্যতিক্রম নয়। মাহিকে বাসায় রেখে এভাবে ঘোরাফেরা তোর ঠিক না শান্তা। মাহির বয়স অনেক কম, এইটুকু বাচ্চা সবসময় মায়ের কাছে থাকবে, আর তুই সারাদিন দূরে থাকছিস। তাড়াতাড়ি ফিরেই তো আসবো। আজ না হয় তাড়াতাড়ি ফিরে আসবি, তুই তো প্রায় যে কোনো প্রয়োজনে এখানে সেখানে ঘোরাফেরা করছিস। মাহি ভাইয়া বলে তোমাকে কিছু বলে না? না বলে না, আবার আজও বলছিল শুধু শুধু যাওয়ার প্রয়োজন নেই। এটাই তো, ভাইয়া শুধু বারবার তোমাকে সাবধান করে বোঝানোর চেষ্টা করে। ভাইয়ার জায়গায় অন্য কেউ থাকলে ঘোরাফেরা দূরের কথা, ঘর থেকে বের হতে পারতে কিনা সন্দেহ। হয়েছে, দেখবো আপনি কিভাবে থাকেন, সময় আসবে আপনারও। নাফিসা আর কিছু বলল না, চুপ হয়ে গেল। এই মেয়েকে বুঝানো দেয়, তার চেয়ে চুপ থাকা ভালো। দোষ তো তোমাদেরও, তোমরা না গেলেই তো শান্তা যায় না। কয়েক মাস ঘোরাঘুরি বন্ধ রাখতে পারো না? না, আজই শেষ। আমিও আর কখনো শান্তাকে সাপোর্ট করতে যাচ্ছি না, এতে বাচ্চাটার ক্ষতি করে ফেলছি। যেখানে মাহিকে সাথে নিতে পারবি সেখানেই যাবি, অল্প প্রয়োজনে ঘোরাফেরা বন্ধ কর। আর কেউ কোনো কথা বলল না। গাড়ি ছুটে চলেছে বসুন্ধরা কমপ্লেক্সের দিকে। নাফিসা বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ চোখ পড়ল গাড়ির বাম পাশের আয়নার দিকে। তার সামনের সিটে বসে থাকা ইমরানকে স্পষ্ট দেখা যাচ্ছে আয়নায়। ইমরান এক হাতের কোনোই গাড়ির জানালায় ভর দিয়ে নিজের থুতনি ধরে আছে, আর অন্য হাতে মোবাইল দেখছে। ইমরান মোবাইল থেকে চোখ সরিয়ে বাইরে তাকাতেই আয়নায় চোখ পড়ল। দুজনের চোখাচোখি হয়ে গেল। নাফিসা তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল। ইমরান খুব ভালো করেই বুঝতে পারল নাফিসা এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল, তাই মৃদু হাসল ইমরান। ফোনটা পকেটে রেখে এবার সেও এক মনে আয়নায় নাফিসাকে দেখতে লাগলো। নাফিসা আর চোখে কয়েকবার আয়নায় তাকিয়ে যখন বুঝতে পারল ইমরান তাকিয়েই আছে, তখন মুখটা আপুদের দিকে ঘুরিয়ে নিল। শপিং করতে করতে ইমরানের উপর যে রাগ ছিল তা ভুলেই গেছে নাফিসা। লাঞ্চ রেস্টুরেন্টে সেরেছে। শপিং শেষে ইমা আর শান্তা নাফিসাকে নিয়ে পার্লারে প্রবেশ করলো। ইমরান বাইরে দাঁড়িয়ে রইল। নাফিসা, এখানে এলে কেন? ইমা, কাজ আছে। নাফিসা, ফেশিয়াল টেশিয়াল করবা নাকি? ইমা, আমি করব না, নাফিসাকে করাবো। নাফিসা, আমার লাগবে না, তোমরাই করো। ইমা আপু সামনেই গিয়ে পার্লারের মেয়েটির সাথে কথা বলে নাফিসাকে চেয়ারে বসতে বলল। নাফিসা, আপু আমি কিছু করব না। ইমা, কিছু করতে হবে না, তোর বসতে সমস্যা কি? নাফিসা চেয়ারে বসে গেল। অন্য একটি মেয়ে হাতে করে কিছু আনলো, আর ইমা আপুকে জিজ্ঞেস করলো, নাক ফুলে এনেছেন? নাফিসা মেয়েটির কথা শুনে চোখ বড় বড় করে আপুদের দিকে তাকালো। তার খেয়ালই ছিল না আপুরা কাল জোর করছিল নাক ফুটানোর জন্য, আর আজ এই জন্যই পার্লারে এনেছে। ইমা আপু মেয়েটির হাতে নাক ফুল দিল। নাফিসা চিৎকার করে চেয়ার থেকে উঠে পড়ল। ইমা আপু টেনে আবার চেয়ারে বসিয়ে দিল। ইমা, নড়াচড়া করবি না একদম, দেখিস একটুও ব্যথা পাবি না। নাফিসা, না 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 না, আমি নাক ফুটাবো না, ছাড়ো আমাকে। ইমা আর শান্তা নাফিসার 2 হাত ধরে রাখল। মেয়েটি মেশিন কাছে আনতেই নাফিসা মেয়েটির পায়ে পাড়া দিয়ে মোচড় দিল। ও বাবা গো বলে মেয়েটি মেশিন ফেলে দিয়ে পা মালিশ করতে লাগলো। শান্তা নাফিসাকে ধমক দিল। তারপর ইমা আর শান্তা নাফিসাকে ছেড়ে দিয়ে মেয়েটিকে ধরতে গেল। এই সুযোগে নাফিসা চেয়ার ছেড়ে উঠে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। বাইরে ইমরান থাকায় সেদিকে যায়নি, কিন্তু এবার তাকে বাঁচাবে কে? সারাদিন কি ওয়াশরুমে বসে থাকবে? বের হবে কিভাবে এখান থেকে? আপুরা একটু পর দরজায় ধাক্কাতে শুরু করলো, আর সাথে বকাবকি তো আছেই, কিন্তু নাফিসা বেরিয়ে আসছে না। নাফিসার কাঁধে ঝুলানো পার্স ছিল। পার্স থেকে মোবাইল বের করে মামির কাছে কল করে কান্না করতে করতে বলল, মামি। মামি, নাফিসা কি হয়েছে, কান্না করছিস কেন? মামি, তুমি
তুমি মেয়ে আমাকে মেরে ফেললো, বাঁচাও। মামি, কি বলছিস এসব? কে মেরে ফেলছে? ইমা আপু আমাকে নাক ফুটানোর জন্য এনেছে, আমি নাক ফুটাবো না। বিয়েতে নাক ফুটাতেই হয়। কিছু বলো তোমার মেয়েকে, না হলে আমি ওয়াশরুম থেকে বেরোবো না। মামি, ওয়াশরুম? তোরা না শপিং করতে গেলি? নাফিসা, হ্যাঁ, পার্লারের ওয়াশরুম। মামি, কান্না করবি না, নাক ফুটাতে হবে না, ইমার কাছে ফোন দে। নাফিসা, আরে আমি ওয়াশরুমে। মামি, ও আচ্ছা, আমি ইমাকে কল করছি। নাফিসা কল কেটে দিল। এদিকে পার্লারের মেয়েগুলোও দরজায় নক করছে, তাদের অন্যান্য কাস্টমার ওয়াশরুমে যাবে। মামি ইমাকে কল করে অনেক বকাবকি করলো নাফিসাকে জোর করে পার্লারে এনেছে বলে। অবশেষে যখন ইমা আপু বলল নাক ফুটাতে হবে না, এখন বাসায় চলে যাব, তখন নাফিসা দরজা খুলে বের হলো। আপুরা সহ বাকি সবার মুখে বিরক্তির ছাপ। ইমা আপুরাকেও কিছু না বলে বেরিয়ে গেল। নাফিসাও পিছু পিছু বেরিয়ে গেল। ইমরান সবার দিকে তাকিয়ে দেখে সবার মুখ আলুর দম হয়ে আছে। নাফিসার নাকও ফুটো করা হয়নি। ইমরান, কি হয়েছে তোমাদের? এমন করে আছো কেন? ইমা রেগে হন হন করে এগিয়ে যেতে যেতে বলল, আজব মেয়ে একটা, নারায়ণগঞ্জ সহ খবর পাঠিয়ে দিয়েছে আমি নাকি তাকে মেরে ফেলার জন্য পার্লারে এনেছি, নাক ফুটালে সে মরে যাবে। ইমরান, সন্ধ্যার পর বাসায় ফিরেছে তারা। সারা দিনে মাহিন ভাইয়া শান্তাকে কতবার কল করে জিজ্ঞেস করেছে বাসায় ফিরেছে কিনা, তার হিসাব নেই। শান্তা মায়ের কাছে নালিশ জানালো পার্লারের ঘটনা নিয়ে। মা নাফিসাকে বকাঝকা করলো। ইমরান তাদের বাসায় দিয়ে রাতেই নারায়ণগঞ্জ চলে গেল। পরের দিন ইমা আপুরা চলে গেল। শান্তা থেকে গেল, বিয়ের আগে আর যেতে দেবে না। মাহিন ভাইয়ার কাছ থেকে সেই পারমিশনও নিয়ে নিয়েছে নাফিসা। বিয়ের 2 দিন আগে ইমরান বিয়ের শাড়ি নাফিসার বাসায় দিয়ে গেল। রাতে যখন শাড়িগুলো নাফিসা দেখল, মাথায় সাথে সাথে রক্ত উঠে গেল নাফিসার। ইমরানকে এখন আছড়াকে ইচ্ছা করছে নাফিসার। নিজের রুম থেকে গলা ছেড়ে শান্তা আপুকে ডাকতে লাগলো। শান্তা মাহিকে নিয়ে সাইদকে পড়া দেখাচ্ছিল। নাফিসার গলা শুনে মাহিকে নিয়ে নাফিসার রুমে এলো। শান্তা, কি হয়েছে? দেখছো বিয়ের জন্য কি শাড়ি কিনেছে ভাইয়া? প্যাকেট না খুলেই শাড়ি দেখে ফেললি। প্যাকেট খুলে দেখা দেখি কি শাড়ি কিনেছে। প্যাকেট খুলে কি দেখবা? কালার দেখে সন্তুষ্ট হও নাই? বিয়ের সময় কেউ সাদা শাড়ি দেয়? এই যে এটা লাল, এটা লাল, এটা সাদা কেন? ইমরাইনিয়ার খবর নিয়ে ছাড়বো আমি। একা একা শপিং করতে গেছে আর এইসব নিয়ে এসেছে। নাফিসা ভদ্রভাবে কথা বলবি, রাখো তোমার ভদ্রতা। নাফিসা ফোন নিয়ে ইমরানের নাম্বারে ডায়াল করলো। হ্যালো, না পড়ছিলাম না শাড়ি দিয়ে যেতে? এসব কি দিয়ে গেছো? শপিং করতে পারো না যখন গেছো কেন একা একা? একটাও পরবো না আমি, নিয়ে যাও এসব। একটা হলুদ, একটা লাল, একটা সাদা। বিয়ের শাড়ি সাদা হয় কখনো শুনেছো? বিয়ের শাড়ি সাদা না, লালটা বিয়ের। তাহলে এই সাদা শাড়ি কিসের? সাদাটা রিসেপশনের, আর এটা শাড়ি না, এটা গাউন। গাউন হোক আর যাই হোক, সাদা কেন? বিয়ের মধ্যে কেউ সাদা ড্রেস পরে? নীল টিল হলেও তো পারতো। রিসেপশন তো বিয়েরই অংশ। বিধবাদের ড্রেস কেন? বিয়েতে সাদা ড্রেস পরিয়ে বিধবা সাজাবাই আমাকে? লোকে যেন হেসে যায় আমাকে দেখে, সেই ব্যবস্থা করছো সাদা ড্রেস পাঠিয়ে? শান্তা নাফিসার কথা শুনে হা করে আছে। এইসব কি শোনাচ্ছে ভাইয়াকে? এদিকে ইমরান আর কিছু না বলে কল কেটে দিল। নাফিসার মেজাজ এমনিতেই খারাপ ছিল। ইমরান কল কাটায় সে আরও বেশি রেগে গিয়ে ফোন বিছানার ওপর ছুঁড়ে মারল। ইমরান কল কেটে দিয়ে শান্তার ফোনে কল করলো। সাইদ এসে শান্তাকে ফোন দিয়ে গেল। শান্তা, হ্যাঁ ভাইয়া বলো। ইমরান, শান্তা, নাফিসার কাছে গিয়ে দেখ সাদা ড্রেসের প্যাকেটটা খুলে ফেলেছে কিনা। শান্তা, প্যাকেট খুলেনি, আমি নাফিসার কাছেই আছি। প্যাকেটটা তুলে রেখে দে, আমি এসে নিয়ে যাব। আর নাফিসাকে বল রেডি হতে, আমি ঢাকায় আসছি, শপিং মলে যাব। শান্তা, এখন? ইমরান, হ্যাঁ যা বলছি তা কর। শান্তা, আচ্ছা। শান্তা ফোন রেখে নাফিসাকে বলল, রেডি হয়ে যা, ভাইয়া ঢাকা আসছে, তোকে নিয়ে শপিং মলে যাবে। নাফিসা, বলে দাও তোমার ভাইয়াকে কোথাও যাব না আমি। শান্তা, কেন যাবি না কেন? এতক্ষণ না যা তা বলে বকে যাচ্ছিলি, এখন তো তোর পছন্দের শপিং করতে যাবে। নাফিসা, আগে নিতে পারলো না, তখন একা গেছে কেন? না করো আসতে, যাব না আমি কোথাও। শান্তা, ঢং দেখলে আর বাঁচি না। শান্তা আবার ইমরানকে কল করে বলল, ভাইয়া এসো না শুধু শুধু, নাফিসা কোথাও যাবে না। ইমরান, তাহলে জিজ্ঞেস কর রিসেপশনের শাড়ি কী রঙের হবে। নাফিসা জিজ্ঞেস করতেই নাফিসা বলল, লাগবে না শাড়ি, যেটা এনেছি সেটাই পরবো। শান্তা,
ভাইয়া সেটাও বলছে না। ইমরান, আচ্ছা তুই প্যাকেটটা তুলে রাখ তোর কাছে, খুলবি না সেটা। শান্তা, আচ্ছা। শান্তা কল কেটে দিল। তারপর নাফিসাকে বলল, ভাইয়ার সাথে এমন বিহেভ করা তোর উচিত হয়নি নাফিসা। পছন্দ যখন হয়নি ভাইয়াকে ভালোভাবে বলতেই পারতি। এভাবে বলাতে ভাইয়া কষ্ট পেয়েছে। শান্তার অপেক্ষা না করে সাদা ড্রেসের প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেল নাফিসা। রেগে বলল, ঢং, ভাইয়া কষ্ট পেয়েছে। ভাইয়া এসব এনেছে কেন? বিয়ের ড্রেস কেমন হয় সেই ন্যূনতম বোধ কি ভাইয়া নেই? যত সব। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। রাত 10:30টার দিকে নাফিসার বাসায় কলিং বেল বাজলো। নাফিসার বাবা দরজা খুলে দেখলেন ইমরান। ইমরান সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো। বাবা, ইমরান, এত রাতে তুমি কোথা থেকে এলে? ইমরান, ফুপা, নাফিসা ড্রেস আনতে ভুল হয়েছে, সেটাই চেঞ্জ করতে এলাম। বাবা, ক্লান্ত দেখাচ্ছে তোমাকে, এটা তো পরেও করতে পারতে। ইমরান, সমস্যা যত তাড়াতাড়ি সমাধান করা যায় ততই ভালো। নাফিসা কোথায়? ঘুমিয়ে গেছে? না, এইমাত্রই খাবার খেয়ে রুমে গেছে। ইমরান নাফিসার রুমে এলো। নাফিসা ঘুমানোর জন্য বিছানা ঠিক করছিল। হঠাৎ ইমরানকে দেখে অবাক হলো। শান্তাও এই রুমে ছিল। ইমরান নাফিসার সামনে খাটের উপর প্যাকেট রেখে বলল, দেখে নে ঠিক আছে কিনা। নাফিসা, কি এটা? ইমরান, খুলে দেখ। নাফিসা প্যাকেট খুলে দেখল গাঢ় নীল রঙের গর্জিয়াস জর্জেট শাড়ি। নাফিসা, শাড়ি এনেছো কেন? বলেছি না আমার লাগবে না। ইমরান, কাউকে বিধবা সাজানোর ইচ্ছে আমার নেই। শাড়িটা খুলে ভালো করে দেখ, পছন্দ না হলে বলিস, চেঞ্জ করে আনবো। আর আল্লাহর কাছে একটু দোয়া করিস, আমার অল্প বয়সে যদি মৃত্যু আসে তাহলে যেন বিয়ের আগেই আসে, তাহলে আর তুই বিধবা হবি না। শান্তা, ওই প্যাকেটটা দে তো। শান্তা দেওয়ার জন্য বেরিয়ে গেল রুম থেকে। পিছু পিছু ইমরানও বেরিয়ে গেল। ইমরানের কথাটা তীরের মতো বিঁধল নাফিসার মনে। বুক ফেটে কান্না আসছে তার। জেদের ভসে কি বলতে কি বলে ফেলেছিল। ইমরান এতটা আঘাত পাবে ভাবতেও পারেনি নাফিসা। দৌড়ে ওয়াশরুমে চলে গেল নাফিসা। দরজা লাগিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে নিচে ঠুট কামড়ে ধরে নিঃশব্দে কাঁদতে লাগলো। ইমরান কম আঘাত পেয়ে কথাগুলো বলে যায়নি। সাদা ড্রেস দিয়েছে তো কি হয়েছে, চুপচাপ পরে নিলেই পারত। কাউকে এতটা আঘাত, এতটা অপমান কিভাবে করতে পারলো সে? খুব খারাপ লাগছে নাফিসার। নিজের উপর খুব রাগ হচ্ছে তার। নিজেকে শেষ করে দিতে পারলে হয়তো শান্তি লাগতো এখন তার কাছে। ইমরান সাদা ড্রেসটা নিয়ে রাতেই চলে গেল নারায়ণগঞ্জ। ফুপাফুপি থেকে যেতে বলেছিলেন কিন্তু থাকেনি, এমনকি একটু বসেও নি। যাওয়াটা জরুরি বলে মলিন হেসে বিদায় নিয়েছে ইমরান। নকল হাসিটা নাফিসার বাবা মা বুঝতে না পারলেও শান্তা ঠিকই বুঝেছে। তবে এসব নিয়ে কাউকে কিছু বলল না। দুদিন পর বিয়ে, জানাজানি হলে ঝামেলা হতে পারে, তাই ভেবে চুপ থাকলো। অন্য কারো ক্ষেত্রে কিছু না ঘটলেও আজকের ব্যবহারের পর নাফিসার উপর ভরসা করতে পারছে না শান্তা। এই মেয়েটা হঠাৎ এমন হয়ে গেল কিভাবে? শান্তা রুমে এসে নাফিসাকে দেখতে না পেয়ে বুঝতে পারলো সে ওয়াশরুমে। মাহিকে সাথে নিয়ে সে শুয়ে পড়ল। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে রুমে এসেছে, এখনও নাফিসা বের হচ্ছে না ওয়াশরুম থেকে। তাই শান্তা নাফিসাকে ডাকতে লাগলো। শান্তার ডাকে নাফিসা ধ্যান ভাঙল। সে হাঁট পা গুটিয়ে ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে বসে আছে। সে তো দাঁড়ানো ছিল, কখন বসে পড়ল? শান্তা আবার ডাকতেই নাফিসা উঠে মুখে ইচ্ছে মতো পানি ছিটিয়ে বেরিয়ে আসলো। ডাকছো কেন? এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করছিস? ওয়াশরুমে মানুষ কি করতে যায়? ঘুমাও চুপচাপ, কথা বললে মাহি উঠে যাবে। শান্তা চোখের পাতা বন্ধ করে ফেলল। নাফিসা মুখ মুছে হালকা পাউডার দিয়ে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে খাটে এসে শুয়ে পড়ল। অনেকক্ষণ চোখ বুজে রইল, কিন্তু ঘুম আসছে না। ইমরান কি বাসায় চলে গেছে? না, যেতেও তো ঘন্টার বেশি সময় লাগবে। বারবার সেই কথাই মনে পড়ছে আর চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। নাফিসা চেষ্টা করেও কন্ট্রোল করতে পারছে না। বেশ কিছুক্ষণ পর মোবাইলটা হাতে নিয়ে দেখল 12টা বাজে। এতক্ষণে কি ইমরান বাসায় ফিরেছে? নাফিসার ইচ্ছে করছে ইমরানের সাথে কথা বলতে, কিন্তু কিভাবে বলবে? সে যে অত্যাধিক খারাপ ব্যবহার করেছে। মন মানছে না, তাই ইমরানের নম্বরে সরি লিখে মেসেজ পাঠালো। আরও 20 মিনিটের মতো কেটে গেল, কোনো রিপ্লাই নেই। নাফিসা শান্তা আপুর দিকে তাকিয়ে দেখল ঘুমিয়ে আছে। সে আস্তে করে খাট থেকে নেমে জানালার পাশে গিয়ে ইমরানকে কল করলো। একবার রিং হলো, কিন্তু রিসিভ হলো না। ইমরানকে ঘুমিয়ে গেছে? দ্বিতীয়বার ট্রাই করতেই কেটে দিল। তার মানে ইমরান জেগে আছে। নাফিসা আশা নিয়ে কল করতেই লাগলো। 2বার কেটে দিয়েছে, এরপর বেজে চলেছে ঠিকই, কিন্তু কাটছেও না।
রিসিভও করছে না, সাইলেন্ট করে রেখেছে হয়তো। নাফিসা হতাশ হয়ে খাটে এসে শুয়ে পড়ল। আবার মেসেজ করল, সরি, এভাবে হার্ট করতে চাইনি তোমাকে। কোনো রিপ্লাই আসলো না। একটু পরপর সরি লিখে মেসেজ পাঠাতেই লাগলো। 7-8টা পাঠাতেই ফোনের ব্যালেন্স শেষ। এবার মেসেঞ্জারে পাঠাতে লাগলো। সারা রাত এভাবেই কেটে গেল। 1 মিনিটের জন্যও ঘুম আসেনি চোখে। আর না এসেছে ইমরানের কোনো রিপ্লাই। ফজরের আজান হলে উঠে নামাজ পড়ে নিল। আজ আর কোরআন পড়েনি। নামাজ পড়ে শান্তা আপুকে ডেকে দিল নামাজ পড়ার জন্য। নাফিসা ছাদে চলে গেল। এখনও আলো ফোটেনি বাইরে, অনেকটা অন্ধকারই আছে। পূর্বাকাশে হালকা লাল আভা ছড়াচ্ছে। নাফিসা কিছুক্ষণ হাঁটাহাঁটি করল, তারপর এক পাশে এসে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে অন্ধকার কেটে আলো ফুটতে শুরু করেছে। নাফিসা ছাদে দাঁড়িয়ে থেকে আজ সূর্যোদয় দেখল। নতুন লাল সূর্য দেখে মলিন মুখে হাসির রেখা ফুটে উঠল। আবার রুমে চলে এলে। শান্তা আপু মাহিকে কোলে নিতে বলল। নাফিসা মাহিকে কোলে নিতেই শান্তা আপু বলল, কিরে, তোর চোখ মুখ এমন ফোলা কেন? বেশি ঘুম হয়েছে হয়তো। শান্তা আপু চলে গেল। নাফিসা কিছুক্ষণ পর বড় মামির কাছে কল করে বলল, বাসায় কাজ না থাকলে ইমরান ভাইয়াকে যেন আজ ঢাকা আসতে বলে। ভাইয়াকে দরকার আছে, তাই না আসতে চাইলে জোর করে হলেও যেন পাঠায়। মামিও রাজি হয়ে গেল। নাফিসা এমার্জেন্সি ব্যালেন্স এনে ইমরানের নম্বরে আবার একটা মেসেজ পাঠালো, এই শাড়িতেও সমস্যা আছে, বাসার আসতে হবে না তোমাকে, সকাল 10টার দিকে মোহনা প্লাজার সামনে এসো। নাফিসা সকালে নাস্তা করার পর গোসল করে লং 3 পিস আর হিজাব পরে তৈরি হয়ে গেল। হিজাব পরার সময় ফোনে একটা মেসেজ এলো। নাফিসা ভেবেছিল ইমরান রিপ্লাই দিয়েছে। তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিয়ে দেখল ইমরানের মেসেজ না, 100 টাকা রিচার্জের মেসেজ। কিন্তু টাকা পাঠালো কে? সে তো বাবাকেও বলেনি টাকা পাঠাতে, আর কেউ তো জানিও না তার ফোনের ব্যালেন্স শেষ। হয়তো কেউ ভুল করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এতগুলো টাকা ফেরত দেবে কিভাবে? দূর, যে পাঠিয়েছে প্রয়োজন হলে সেই কল করবে। জুতো পরার সময় শান্তা আপু রুমে এসে বলল, কিরে, সকাল সকাল এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? কেন, যাবে তুমি? না, তাহলে আর জানারও প্রয়োজন নেই। হ্যাঁ যাব, এবার বল। না, তোমাকে নিব না। অদ্ভুত মেয়ে। নাফিসা রুম থেকে বেরিয়ে মায়ের কাছে বলল, মা, আমি বের হচ্ছি, আসতে দেরি হবে। কোথায় যাচ্ছিস? যাব একটু ঘুরতে। পরশু বিয়ে, বাসায় মেহমান আসবে, তোর এখন ঘুরতে যেতে হবে? মেহমান আসবে তো আমি কি করব? কার সাথে ঘুরতে যাবি? এত কিসের ঘোরাঘুরি? বিপদ আপদের হাত নেই, এখন ঘুরতে যেতে হবে না, বাসায় বসে থাক। তুমি না করলেও শুনছি না। আর চিন্তা করো না শুধু শুধু, তোমাদের বিশ্বস্ত মানুষের সাথেই যাচ্ছি। আল্লাহ হাফেজ। মা পেছন থেকে নানান প্রশ্ন করে যাচ্ছে। নাফিসা সেদিকে কান না দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। 10টার দিকে মোহনা প্লাজার সামনে চলে এলো। 3-4 মিনিট পর ইমরান কল করলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহনা প্লাজার সামনে দাঁড়িয়ে আছি, কতক্ষণ লাগবে তোর? পেট্রোল পাম্পের দিকে আসো। ইমরান সামনের দিকে হেঁটে পেট্রোল পাম্পের দিকে চলে গেল। সেখানে এসেও নাফিসাকে দেখতে পেল না। আবার কল করলো, এসেছি, কোথায় তুই? রাজমহল রেস্টুরেন্টের সামনে আসো। ইমরান স্থান পুরো চিনতে পারছে। ইচ্ছে করে নাফিসা ঘোরাচ্ছে তা খুব ভালো করেই বুঝতে পারছে ইমরান। নাফিসার কথা মতো ইমরান ব্যাক করে আবার মোহনা প্লাজার দিকে রাজমহল রেস্টুরেন্টের সামনে এলো। সেখানে নাফিসাকে দেখতে পেয়ে সামনে এগিয়ে গেল। নাফিসা ইমরানের দিকে তাকিয়ে আছে। ইমরানের চোখ মুখো ফোলা ফোলা দেখাচ্ছে। সে না হয় সারা রাত না ঘুমিয়ে কেঁদেছে, তাই তার চোখ মুখ ফোলা। কিন্তু ইমরানের চোখ মুখ ফোলা কেন? সেও কি কেঁদেছে? নাফিসার খুব খারাপ লাগছে চেহারাটা দেখে। ইমরান বলল, শাড়ি কোথায়? কি সমস্যা শাড়িতে, বল। নাফিসা কোনো জবাব দিল না। ইমরানের দিকেই তাকিয়ে রইল। অন্যদিন হলে এতক্ষণ ঘোরানোর ফলে বকা দিত, না হয় দুষ্টুমি করে 2-3টে থুসিও দিত মাথায়। আর আজ একটুও বিরক্ত হচ্ছে না। এভাবে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে ইমরান আবার বলল, শাড়ি কোথায়? ভিতরে আসো। নাফিসা ইমরানের প্রশ্নের উত্তর না দিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। রেস্টুরেন্টে মানুষজন কম। এক কোণে খালি টেবিলটায় চেয়ার টেনে বসে পড়ল। ইমরানও পিছু পিছু এসে নাফিসার বিপরীতে চেয়ার টেনে বসল।
নাফিসা তার পার্সটা টেবিলের ওপর রাখলো। কি খাবে বলো? আমি এখানে খেতে আসিনি, তুই খা। শাড়িতে কি সমস্যা সেটা বল, সমাধান করে বাসায় যাব, কাজ আছে আমার। শাড়িতে কোনো সমস্যা নেই, তাহলে আমাকে আসতে বললি কেন? এমনি আসতে বলেছি। তোর কাজ না থাকতে পারে, কিন্তু আমার আছে। শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি যাচ্ছি। চলে গেলে খুব খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। চুপচাপ বসে থাকো। ইমরান উঠতেও নিয়ে উঠল না, চুপচাপ বসে আছে। ওয়েটার এসে জিজ্ঞেস করলো, কি অর্ডার করবেন? নাফিসা বলল, একটু পরে অর্ডার করব। ইমরান চুপচাপ বসে টেবিলের দিকে তাকিয়ে ফোনটা টেবিলের ওপর রেখে ঘোরাচ্ছে। নাফিসার খুব কষ্টও হচ্ছে, আবার রাগও হচ্ছে ইমরানের ওপর। কিছুক্ষণ নীরবে থেকে নাফিসা বলল, আমার ফোনে টাকা পাঠিয়েছে কে? আছে হয়তো কেউ টাকা পাঠানোর জন্য। এরকম আঁকাবাঁকা কথা কেন বলো? কাল কতগুলো কল দিয়েছি, রিসিভ করোনি কেন? এতগুলো মেসেজ করেছি, রিপ্লাই করোনি কেন? বারবার সরি বলছি, তাও কোনো রিয়াক্ট করছো না কেন? রাগের মাথায় একটু উল্টোপাল্টা বলেছি, তাই এত ভাব দেখাবে? এতটাই খারাপ আমি যে আমার সাথে একটু কথা বলতে চাও না? এতটাই কি খারাপ দেখতে যে আমার দিকে একবার তাকাতেও পারছো না? কথাগুলো বলতে বলতে নাফিসার গলা ধরে আসছে। চোখের বাঁধ ভেঙে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি গড়িয়ে পড়ছে। ইমরান চোখ তুলে তাকাতেই দেখল নাফিসার চোখে পানি। চোখে চোখ রেখে ইমরান বলল, এত কিছু করলি আর আল্লাহর কাছে এই দোয়াটা করলি না, আমার মৃত্যুটা যেন বিয়ের আগে আসে? ভাইয়া প্লিজ আর একটা বারও এই কথাটা বলবা না। এভাবে না বলে আমাকে খুন করে ফেলো, তাও সহ্য করে নেব। নাফিসা দুহাতে নিজের মুখ ঢেকে কাঁদতে লাগলো। ইমরান ঘাড় ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। নাফিসার কান্না সহ্য হচ্ছে না তার। বাইরের দিকে তাকিয়ে বলল, কাঁদতে হলে আমার সামনে থেকে যা, না হলে আমি চলে যাব। নাফিসা উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। চোখে পানি ছিটিয়ে যাচ্ছে, কিন্তু চোখের বৃষ্টি ঝরা বন্ধ হচ্ছে না। এত পানি আসে কোথার থেকে চোখে? অনেকক্ষণ পানি ছিটিয়ে বেসিনের পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে আবার টেবিলে ফিরে এলো। ইমরান এখনো ঘাড় বাঁকা করে বাইরে তাকিয়ে আছে। নাফিসা চেয়ারে বসে কণ্ঠ স্বাভাবিক করে বলল, হয়েছে তো এবার, আর কত এমন করে থাকবা? কি করলে আমার উপর রাগ ছেড়ে স্বাভাবিক হবে বলো? ইমরান বড় একটা নিঃশ্বাস ছেড়ে নাফিসার দিকে তাকালো আর একটু নেড়ে চেড়ে বসে দুহাত টেবিলের উপর রাখলো। আমার খিদে পেয়েছে, সকালে নাস্তা করিনি। নাফিসা বুঝতে পারলো ইমরান স্বাভাবিক হবার চেষ্টা করছে, তাই একটু হেসে বলল, কি খাবে অর্ডার করো, আজ আমি বিল দেব। টাকা আছে? শর্ট পড়লে ধার দিও, পরে শোধ করে দিব। তুই কি খাবি? একটা লাচ্ছি। আর আর কিছু না। ইমরান ওয়েটারকে ডেকে 7-8টা রেসিপি অর্ডার করলো। ওয়েটার খাবার এনে দিলে নাফিসা দেখে হাঁ করে রইল। ইমরান এত খাবার অর্ডার করেছে, বিল দেবে বলেছে, তাই সত্যি তার পার্স পুরো খালি করে ছাড়বে। এত খাবার একসাথে খাওয়াবে কিভাবে? ইমরান নিজের চেয়ার ছেড়ে নাফিসার পাশের চেয়ারে বসলো। খাওয়া শুরু কর। আমি কি বলেছি খাবো? তুমি খাও, আমি নাস্তা করে এসেছি। আমি তো খাবই, তুইও খাবি। ইমরানের জোড়াজড়িতে নাফিসা চিকেন ফ্রাই থেকে একটু খেয়েছে আর একটা বার্গার খেয়েছে। এইগুলো খাওয়ার পর লাচ্ছিটাও পুরো খেতে পারেনি। অর্ধেক লাচ্ছি সহ বাকি সব খাবার ইমরান খেয়েছে। খাওয়া শেষে 1370 টাকা বিল নাফিসাকেই পরিশোধ করতে হয়েছে। বাসার থেকে 1500 টাকা নিয়ে বের হয়েছিল, তার উপর ভাড়া, আবার রেস্টুরেন্ট বিল। যা আছে বাসায় যেতে পারবে কিনা সন্দেহ। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতেই নাফিসা বলল, আজ সারাদিন ঘুরবো, কিন্তু ভ্রমণ খরচ ইমরানকে বহন করতে হবে। ইমরান হাসলো তার কথায়। তারপর নাফিসাকে নিয়ে মোহনা প্লাজায় ঢুকলো। দোতলা আর 3 তলার পুরো কমপ্লেক্স ঘুরলো, কিন্তু কেউই কিছু কিনলো না। ইমরান নাফিসার উদ্দেশ্যেই এসেছিল, কিন্তু নাফিসা কিছু না কেনায় বেরিয়ে এসে একটা রিকশায় উঠল। একটা পার্কের সামনে এসে নামলো। খোলামেলা পার্ক, কোনো গেট নেই, টিকিট কাটতে হয় না। গাছপালা আছে, বসার জন্য সুন্দর জায়গাও আছে। পরিবেশটা খুব ঠান্ডা। দৃঢ় পায়ে দুজনেই সমান তালে হাঁটছে। এই ভরদুপুরে ঠান্ডা পরিবেশে হাঁটতে ভালোই লাগছে। নাফিসা ইমরানকে বলল, আমার ফোনে 100 টাকা পাঠিয়েছো কেন? কেন? আমি ফোনে কারোর সাথে বেশি কথা বলি না, আর মেয়াদ থাকে 1 মাস। 1 মাসে 100 টাকা শেষ হবে না। শেষ না করতে পারলে শান্তার কাছে দিস, শেষ করে দিবে।
হি হি, তাহলে দুদিনও যাবে না। ও না, আজ তো মাহিন ভাইয়া বাসায় আসবে, তাহলে শান্তাপুরও কাজে লাগবে। কিন্তু তুমি জানলে কিভাবে আমার ব্যালেন্স শেষ? কন্ট্যাক্ট নম্বরের মেসেজ বাদ দিয়ে মেসেঞ্জারে মেসেজ পাঠালে জানবই তো। হি হি হি, কাল রাতে ঘুমাওনি? না। চোখ ফোলা কেন? জানি না। কেঁদেছো তুমি? ছেলেরা কাঁদে না। কাঁদে? চাচা মারা যাবার সময় আমি বাবাকে কাঁদতে দেখেছি। নাফিসা ইমরানের হাত ধরে দাঁড় করিয়ে নাফিসা বলল, আমি বুঝবো না, দাঁড়িয়ে খাবো। ইমরান বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের খাওয়া? নাফিসা বলল, ওহ, তুমি বুঝবে না, রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। দোকানদার ফুচকা এনে দিলে ইমরানের হাতে এক প্লেট দিয়ে নাফিসা দাঁড়িয়ে খেতে লাগলো। ইমরানও বসা থেকে উঠে নাফিসার মতো দাঁড়িয়ে খেতে লাগলো। 3টা ফুচকা খেয়ে বাকিগুলো নাফিসার প্লেটে তুলে দিল। নাফিসা বলল, আর খাবে না? ইমরান বলল, না, রেস্টুরেন্টে যে খাবার খেয়েছি আজ সারাদিন না খেলেও চলবে। নাফিসা সবগুলো শেষ করলো। ইমরান টাকা দিয়ে আবার নাফিসার হাত ধরে সামনে হাঁটতে লাগলো। হঠাৎ নাফিসা হাত ছটিয়ে ইমরানের অপর পাশে গিয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে পিছু পিছু হাঁটতে লাগলো। ইমরান অবাক হয়ে সামনে তাকিয়ে দেখল ছাতা ধরে এক লোক আসছে। ইমরান সন্দেহ করল এই লোকটার জন্যই হয়তো এমন করছে। লোকটা তাদের পাশ দিয়ে চলে যেতেই নাফিসা মুখ থেকে ওড়না সরিয়ে ইমরানের সাথে হাঁটতে লাগলো। ইমরান বলল, এমন কেন করলি? ওই লোকটাকে দেখে? নাফিসা বলল, হুম। ইমরান বলল, কেউ নেই। নাফিসা বলল, আমাদের ভার্সিটির আলভি স্যার। ইমরান বলল, তো এখানে পালানোর কি আছে? নাফিসা বলল, রহস্য আছে। ইমরান বলল, কি রহস্য? নাফিসা বলল, স্যার এখন দেখলে অবশ্যই জিজ্ঞেস করতো তুমি কে, আমি তোমার সাথে ঘুরছি কেন। তারপর যদি জানতো আমার হবু বর, তাহলে তো এলাহি কাণ্ড ঘটত। ইমরান বলল, এলাহি কাণ্ড ঘটত কেন? নাফিসা বলল, আরে জানো না, স্যারের ছেলের জন্যে আমাকে পছন্দ করেছে। আমাকে ছেলের বউ করে নেওয়ার জন্যে মাহিন স্যারের কাছে প্রায় ভ্যান ভ্যান জ্ঞান জ্ঞান করে। এখন যদি জানতো কাল বাদে পরশু আমার বিয়ে, তাহলে তো মাহিন স্যারের সাথে ঝগড়াই লেগে যেত, আর না হয় স্যার হার্ট অ্যাটাক করতো। নাফিসার কথা শুনে ইমরান হেসে উঠল। নাফিসাও ইমরানের হাসি দেখে হাসলো। ইমরান বলল, স্যারের ছেলের জন্যে? স্যারকে দেখে তো মনে হয় স্যারের নিজেরই বিয়ের বয়স, 35 বছর হবে কিনা সন্দেহ। এমন সময় ইমরানের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখল মাহিন ভাইয়া কল করেছে। ইমরান বলল, এই দেখো, মাহিন ভাইয়ার কথা বলতে বলতে কল করে ফেলেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। মাহিন বলল, ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছো? ইমরান বলল, ঢাকাতেই আছি। মাহিন বলল, নাফিসা তোমার সাথে? ইমরান বলল, হ্যাঁ। মাহিন বলল, মায়ের দাও একটা, ফোন কোথায় ওর? মা শান্তা কতবার কল দিয়েছে হিসেব আছে, আর ও বলে যাবে না কার সাথে গেছে, এদিকে টেনশনে আছে সবাই। ইমরান বলল, এই ফোন কোথায় তোর? নাফিসা বলল, ব্যাগে, মনে হয় সাইলেন্ট করা। ইমরান বলল, ভাইয়া সাইলেন্ট করা তাই শুনতে পাইনি, আপনি কোথায়? মাহিন বলল, এই তো কিছুক্ষণ হলো নাফিসাদের বাসায় এসেছি। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। ইমরান বলল, ওহ আচ্ছা, নাফিসার ফিরতে দেরি হবে। ভাইয়া, আলভি নামে আপনাদের ভার্সিটি স্যার আছে? ইমরানের কথা শুনে নাফিসা হাঁ করে আছে। মাহিন বলল, হ্যাঁ, কেন? ইমরান বলল, ওনার ছেলে আছে? মাহিন বলল, হ্যাঁ, 3.5 বছর এক ছেলে আছে। ইমরান বলল, কত? 3.5 বছর? মাহিন বলল, হ্যাঁ, আর কোনো ছেলে নেই তো? ইমরান বলল, না, একটাই ছেলে, 5 বছর মতো হবে স্যার বিয়েই করেছে। ইমরান বলল, আচ্ছা রাখি এখন, আল্লাহ হাফেজ। মাহিন বলল, আল্লাহ হাফেজ। নাফিসা মিথ্যে বলে ধরা পড়ে যাওয়ায় দাঁতে দাঁত চেপে আগেই এক প্রকার দৌড়ে সামনে চলে গেল। ইমরান দৌড়ে তাকে ধরেই ফেলল। হাতে জোরে চেপে ধরে হাঁটতে হাঁটতে বলল, আলভি স্যারের ছেলের জন্য পছন্দ করেছিল না? নাফিসা বলল, ওহ ব্যথা পাচ্ছি। ইমরান বলল, মিথ্যে বললি কেন? নাফিসা বলল, মিথ্যে না বললে হাসতে না? হি হি হি। ইমরান মুচকি হেসে নাফিসাকে নিয়ে বাস স্ট্যান্ডে এসে একটা বাসে উঠল। খালি সিটে পাশাপাশি বসে পড়ল দুজন। নাফিসা বলল, স্যারের ছেলেটা দেখতে অনেক কিউট,
মাঝে মাঝে ভার্সিটিতে নিয়ে এলে বাবুটার গাল টেনে দিই, আর আমার কাছেই বেশি থাকে। ইমরান বলল, বড় হলে তো পরশু বর্ষাজি নিয়ে আসতাম। নাফিসা বলল, হি। ইমরান বলল, বাসায় বলে আসলি না কেন আমার সাথে এসেছিস? নাফিসা বলল, বলেছি তো মাকে তোমাদের বিশ্বস্ত মানুষের সাথে ঘুরতে যাচ্ছি, না বুঝলে আমি কি করব? ইমরান মৃদু হাসল, কেউ আর কোনো কথা বলল না। নাফিসা ইমরানের কাঁধে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। ইমরান লক্ষ্য করল নাফিসার চোখে ঘুম নেমে এসেছে। হবেই তো, সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছে। ধানমন্ডি পেরিয়ে বাস থেকে নেমে একটা রিকশায় উঠল। রিকশা থেকে একটা 8 তলা ভবনের সামনে নামলো। ইমরান নাফিসাকে নিয়ে লিফটে উঠল। নাফিসা কিছু বলছে না, শুধু তার সাথে যাচ্ছে। 6 তলায় এসে একটা কেবিনে ঢুকলো। এ কোথায় নিয়ে এলো ইমরান তাকে? নাফিসা ভাবতেও পারেনি এখানে নিয়ে আসবে ইমরান। এটা ফাহিম ভাইয়ার অফিস। ফাহিম ভাইয়া কেবিনে বসে কাজ করছিল। তাদের দেখে খুব খুশি হলো, সাথে অবাকও হলো। ইমরান ও নাফিসা সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো। ফাহিম বলল, আরে তোমরা এখানে? ইমরান বলল, ডিস্টার্ব করলাম? ফাহিম বলল, আরে কি বলো, কিন্তু হঠাৎ কি মনে করে? কোথাও এসেছিলে নাকি এদিকে? নাফিসা বলল, হ্যাঁ, ফাহিম ভাইয়ার অফিসে এসেছি এদিকে। ফাহিম বলল, বসো। ইমরান চেয়ার টেনে বসে পড়ল, আর নাফিসা 4 দেয়ালে গ্লাস লাগানো মাঝারি আকৃতির পুরো কেবিনটা হেঁটে দেখল। তারপর চেয়ারে বসে বলল, বাহ, পরিবেশটা অনেক সুন্দর। ফাহিম বলল, গাছপালা নেই তো। নাফিসা বলল, ধুর, অফিসের পরিবেশটা অনেক সুন্দর। ফাহিম বলল, ও আচ্ছা। ইমরান, সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে তোমরা? ইমরান বলল, কোথাও না, এমনি ঘুরতে বের হয়েছি। নাফিসা বলল, আজ সারাদিন ঘুরবে, তাই ভাবলাম আপনার অফিসেও ঘুরে যাই। ঘোরাও হলো, অফিসটা নাফিসাকে দেখানোও হলো। ফাহিম বলল, সারাদিন ঘুরবে? দিনের অর্ধেক শেষ না হতেই তো দুজনকে ক্লান্ত দেখাচ্ছে। কি খাবে বলো? নাফিসা বলল, রেস্টুরেন্ট দিয়েছেন নাকি? ফহিম ভাইয়া বলল, অফিসের কর্মীদের জন্য রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। নাফিসা বলল, সরি, আমরা অফিসের কর্মী না। ইমরান আর ফহিম ভাইয়া দুজনেই হাসলো। ফহিম ভাইয়া, আমাদের রেস্টুরেন্টে মেহমানদের জন্য সুব্যবস্থা আছে। বলো কি খাবে? নাফিসা, দুপুরের গরমে 1 কাপ হট কফি হলে ভালো হয়। ইমরান, হট কফি নাকি কোল্ড কফি? নাফিসা, ডাক্তার দেখাও, এক কথা একাধিকবার বলতে হয় তোমাকে। হট কফি বলেছি, হট কফি। ইমরান, আমার ডাক্তার দেখানোর আগে তোকে মেন্টাল হসপিটালে ভর্তি করানো দরকার। গরমের দিনে ভর দুপুরে গরম কফি খায় কোন পাগলে? নাফিসা, এসি রুমে বসেও তোমার গরম লাগে? রেফ্রিজারেটরের ভেতর রাখা দরকার তোমাকে। তাদের কথা শুনে ফহিম ভাইয়া হাসতে হাসতে বেল চেপে পিয়নকে ডাকলেন। পিয়ন এলে ফহিম ভাইয়া বললেন, এবার বলো কে কি খাবে? নাফিসা, শুধু 1 কাপ হট কফি। ফহিম, সাথে বিস্কুট, কেক? নাফিসা, কিচ্ছু না। ফহিম, ইমরান, তুমি কি খাবে? ইমরান ঘাড়টা একটু ডানে বামে হেলিয়ে বলল, শুধু 1 কাপ হট কফি। নাফিসা, অন্যেরটা কপি করে। ইমরান, পাগলের সাথে থাকলে তো মানুষ পাগলই হবে, তাই না? আর কিছু না? ইমরান, না। ফহিম ভাইয়া 3 কাপ হট কফি আনতে বললেন পিয়নকে। গরমের দুপুরে এসি রুমে বসে 3 জনেই হট কফি খাচ্ছে আর গল্প করছে। নাফিসা, ভাইয়া জানেন, ক্লাস 9-এ থাকতে সব ফ্রেন্ডরা মিলে একদিন টিফিন টাইমে গ্রীষ্মের দুপুরে কফি শপে গিয়েছিলাম কফি খেতে। এমনিতেই প্রচণ্ড গরম, মাথার উপর ছোট একটা পাখা ছিল, বাতাস তো লাগেইনি, তার উপর কফি শপের আকৃতি মুরগির কোঠার মতো। এক একজন ঘেমে একাকার, তবুও কফি খেয়ে এসেছি। সবারই জিভ পুড়ে গেছে। নাফিসার কফির গল্প শুনে ইমরান আর ফহিম ভাইয়া অট্ট হাসিতে ফেটে পড়ল। ফহিম ভাইয়া, ইমরান, নাফিসাকে নিয়ে বাসায় যাও, লাঞ্চ করে রেস্ট নাও, আমি ইমাকে কল করে বলে দিচ্ছি। নাফিসা, না ভাইয়া, বাসায় যাব, তবে না জানিয়ে, আপুও সারপ্রাইজড হবে। ইমরান, আপনি যাবেন না? ফহিম, না, তোমরা যাও, আমার 2-1 ঘন্টা দেরি হবে। ইমরান আর নাফিসা অফিস থেকে বেরিয়ে রিক্সা নিয়ে দুপুর 2টার দিকে ইমা আপুর বাসায় চলে এলো। ইমা আপু দেখে অবাক, আজ তারা আসবে ভাবনার বাইরে ছিল। ইমা, নাফিসা? নাফিসা, এমন হাঁ করে আছো কেন? হাতি ঢুকবে, হাতি। ইমা, ফাজিল একটা। নাফিসা, কেমন আছো? ইমা, আলহামদুলিল্লাহ, তুই? নাফিসা, আমিও আলহামদুলিল্লাহ।
ইফাজের দাদির সাথে দেখা হতে ইমরান আর নাফিসা সালাম দিয়ে কথা বলল। নাফিসা, বড় ভাবি বাসায় নেই? ইমা, না, বেড়াতে গেছে, আজ সন্ধ্যার দিকে আসবে। নাফিসা, ইফাজ কই? ইমা, রুমে খেলছে। তোরা হঠাৎ কি মনে করে? নাফিসা, পরশু না আমার বিয়ে, দাওয়াত দিতে এলাম। ইমা, দাওয়াত আগেই পেয়ে গেছি। কোথায় গিয়েছিলি? ইমরান, সবাই এক প্রশ্ন করো কেন? তোমার বাসায় এসেছি। তোমার বাসায় আসেননি তা খুব ভালো করেই জানি। নাফিসা সত্যি করে বলতো, কোথায় গিয়েছিলি? এমনিতেই ঘুরতে বেরিয়েছি, ফহিম ভাইয়ার অফিসেও ঘুরে এসেছি, সেখান থেকে তোমার বাসায়। তুমি এখনো এখানে কেন? আমি তো ভেবেছি নারায়ণগঞ্জ চলে গেছো। ইমা, তোমার ভাইয়ার অফিস আছে যে, তাই কাল সকালে যাব। ইমরান রুম থেকে কোলে করে ইফাজকে নিয়ে এলো ড্রয়িং রুমে। ইফাজ এসে লাফিয়ে নাফিসার কাছে এলো। নাফিসা কোলে নিয়ে 2 গালে 2টা চুমু দিল। ইফাজ, খালামণি, তুমি আজ এসেছো কেন? আমরা তো সকালে নানু বাড়ি চলে যাব মামার বিয়ে খেতে। নাফিসা, মামা নিজেই তো চলে এসেছে, তাছাড়া বিয়ে আবার খায় কিভাবে? ইফাজ, কেন? বিয়েতে যে খাবার রান্না করে ওইগুলো খেলেই তো বিয়ে খায়। নাফিসা, আচ্ছা, আমিও যাব তোমাদের সাথে, নিবে না? ইফাজ, না, তোমারও তো বিয়ে, বিয়ের দিন নিব তোমাকে। নাফিসা, পাকা বুড়ো একটা। ইমা, ইফাজ, নামো কোল থেকে। নাফিসা, হিজাব খুলে ফেলো, তোরা হাত মুখ ধুয়ে খেয়ে নে আগে, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোদের। নাফিসা, নামাজ পড়বো আমি। ইমরান আর নাফিসা দুজনেই জোহরের নামাজ আদায় করে লাঞ্চ করে নিল। ইমা আপু, ইফাজকে ঘুমাতে বলছে। ইফাজ ঘুমাবে না। নাফিসা জোর করে ইফাজকে রুমে নিয়ে এলো, সাথে সেও শুয়ে পড়ল। কিছুক্ষণ পর ইমা আপুর সাথে কথা বলতে বলতে ইমরান রুমে এসে দেখলো ইফাজের সাথে নাফিসাও শুয়ে চোখ বুজে আছে, বুঝাই যাচ্ছে ঘুমিয়ে পড়েছে। ইমরান ইমা আপুকে ডাকতে নিষেধ করলো আর বলল যতক্ষণ ঘুমাতে পারে ঘুমাক, আর রাতে যে ঘুমায়নি সেই কথাও বলে দিল। ইমা আপু কারণ জানতে চাইলে শর্টকাটে ইমরান বুঝিয়ে দিল তাদের মাঝে ছোটোখাটো একটা ঝগড়া হয়েছে, যার ফলে নাফিসা রাতে একদম ঘুমায়নি, আর এই জন্যেই আজ ঘুরতে আসা। ইমা আপুকে এটাও বুঝে গেছে নাফিসা যেহেতু ঝগড়ার কারণে ঘুমায়নি, তাহলে ইমরানও ঘুমায়নি, তাই ইমরানকেও পাশের রুমে ঘুমাতে বলল। ইমরান বলল সে এখন ঘুমাবে না। ইমা আপু রুম থেকে বেরিয়ে গেল। ইমরান তাদের কাছে গিয়ে নাফিসাকে টপকিয়ে ঘুমিয়ে থাকে ইফাজের কপালে একটা চুমু দিল। তারপর নাফিসার কপালেও খুব সাবধানে গভীরভাবে চুমু দিল। আজ আর ইচ্ছে সংযত রাখেনি, ইচ্ছেটা পূরণ করেই ফেলল। নাফিসার পাশে বসেই কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত চেহারায়। ফ্যানের স্পিডটা আরেকটু বাড়িয়ে দিয়ে সে বেডের পাশে থাকা সোফায় পা তুলে পিঠের নিচে কুশন রেখে আরাম করে বসলো। ফোনটা হাতে নিয়ে অনলাইনে কিছুক্ষণ ঘোরাফেরা করলো। তার চোখেও যেন এবার ক্লান্তি নেমে এসেছে। ফোনটা টেবিলে রেখে সোফার হাতলে মাথা রেখে চোখ বুজে রইল। একটু পর ইমা আপু আবার রুমে এসে দেখলো ইমরানও সোফায় পা মেলে ঘুমিয়ে পড়েছে। মুচকি হেসে দরজাটা চাপিয়ে চলে গেল। সাথে ফহিম ভাইয়ার চেঞ্জ করার কাপড় নিয়ে গেল, যাতে ফহিম ভাইয়া বাসায় ফিরলে এই রুমে না আসে। নাফিসার ঘুম ভাঙতেই সে আড়মোড়া ভেঙে চোখ খুলল, দেখলো সে তার বাসায় নেই। দ্রুত শোয়া থেকে উঠে বসলো। তারপর মনে হলো সে ইমাপুর বাসায় এসেছে। ইফাজকে ঘুমানোর জন্য নিয়ে এসে সে নিজেই ঘুমিয়ে গেছে। পাশে তাকিয়ে দেখলো ইফাজ খাটে নেই, উঠে গেছে। বিছানা থেকে নামতে গিয়ে দেখলো ইমরান ঘাড়ের নিচে এক কুশন রেখে আর পেটের উপর এক কুশন জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নাফিসা মনে মনে বলল, সোফায় ঘুমানোর কি প্রয়োজন ছিল? খাটে ইফাজের ওপাশেই তো কত জায়গা পড়েছিল, এখানে শুয়ে পড়লেই পারত। নাফিসা ওয়াশরুম ডেকে হাত মুখ ধুয়ে এলো। দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখলো 6:30 বাজে। ঘড়ি কি নষ্ট নাকি? হাই তুলতে তুলতে রুম থেকে বেরিয়ে এসে দেখলো ইমা আপু কিচেন থেকে বের হচ্ছে। নাফিসা বলল, আপু ভাইয়া আসেনি? ইমা বলল, হ্যাঁ, নামাজে গেছে। নাফিসা বলল, আসরের আজান দিচ্ছে। ইমা বলল, মাগরিবের নামাজ পড়তে গেছে। নাফিসা বলল, কি? মাগরিবের আজান দিয়ে ফেলেছে? এতক্ষণ ঘুমিয়েছি, আগে ডাকুনি কেন? ইমা বলল, শুধু শুধু ঘুম নষ্ট করতে যাব কেন? নাফিসা বলল, ওফ, বাসায় যাব কখন? তাছাড়া নামাজও তো পড়তাম। ইমা বলল, মাগরিবের নামাজ পড়ে নে। নাফিসা রুমে এসে ইমরানকে ডেকে তুলল, তারপর অজু করে মাগরিবের নামাজ পড়ে নিল। ইফাজের বড় চাচিরাও এসে পড়েছে। ইমরান ইমা আপুকে বলল, কাল সকালে যাওয়ার প্রয়োজন নেই, এখনই যেন রেডি হয়ে ইমরানের সাথে নারায়ণগঞ্জ চলে যায়। ফাহিম ভাইও প্রথমে রাজি হয়নি,
পরে আবার রাজি হয়ে গেল। ইমা আপু রুমে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছে। নাফিসাও হিজাব পরে তৈরি হয়ে গেল। তারপর তারা ফাহিম ভাইয়ার গাড়িতে বেরিয়ে গেল। ইফাজের চাচা চাচি দাদা দাদি কাল বিকেলে যাবে। ফাহিম ভাইয়া ড্রাইভ করছে, পাশে ইমরান বসে আছে ইফাজকে কোলে নিয়ে, আর পেছনে ইমা আপু আর নাফিসা। নাফিসা বলল, আমার তো ইচ্ছে করছে এখন তোমাদের সাথে নারায়ণগঞ্জ যেতে। ইমা বলল, 2 দিন পর যাবি। নাফিসা বলল, রাতে জার্নি করতে ভালো লাগছে, আরও ঘুরতে ইচ্ছে করছে। ইমরান বলল, সারাদিন ঘোরালাম, শখ মেটেনি। নাফিসা বলল, না, সারাদিন কোথায় ঘুরলাম, দুপুর থেকে সন্ধে পর্যন্ত তো ঘুমালামই। ফাহিম ভাইয়া বলল, কোথায় যাবে বলো, নিয়ে যাই। ইমরান বলল, কোথাও নিতে হবে না, নাফিসার বাসায় যান, ফুপি টেনশন করছে। সেই সকালবেলা বের হয়েছে, কিছুক্ষণ পর তারা নাফিসার বাসায় এলো। বাসা সাজানো হয়ে গেছে, মেহমানও এসেছে কয়েকজন। বাড়িতে ঢুকতেই মাহিন ভাইয়া বলল, বোকা মেয়ে, যাওয়ার সময় বলে যাবে না ইমরানের সাথে যাচ্ছ? নাফিসা বলল, বলেছি না মায়ের কাছে তোমাদের বিশ্বস্ত মানুষের সাথে যাচ্ছি, না বুঝলে আমি কি করব? মাহিন ভাইয়া বলল, মা তো এটা জানতো না ইমরান ঢাকা আসবে, মা বুঝে নিয়েছে আমার সাথে গেছো। ভার্সিটিতে থাকতেই কল করেছিল, আমি বলেছি আমি ভার্সিটিতে, আর নাফিসা এখানে আসেনি। উনি আরও বেশি টেনশনে পড়ে গেছে। বাসায় এসে যখন শুনলাম তখন ইমরানের কাছে ফোন দিলাম, আর ফোন সাইলেন্ট থাকে কেন তোমার? নাফিসা বলল, বদ অভ্যাস। নাফিসা বলল, বদ অভ্যাস। মাহিন ভাইয়া বলল, অভ্যাস পাল্টাও। মা শান্তা আপু রেগে আছে, নাফিসা বুঝতেই পারছে। ইমা আপু, ইমরান ও খাইম ভাইয়া 10 মিনিটের মতো সময় নিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বেরিয়ে গেল নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। রাতে ডিনার করে নাফিসা পার্স থেকে ফোন বের করতে গিয়ে দেখলো পার্সে 1000 টাকার নোট দেখা যাচ্ছে। টাকা হাতে নিয়ে দেখলো দুটো 1000 টাকার নোট। এত টাকা এলো কিভাবে পার্সে? ইমরান রেখেছে। নাফিসা ইমরানকে কল করলো। ইমরান, হ্যালো। নাফিসা বলল, বাসায় ফিরেছ? ইমরান বলল, হ্যাঁ, আরও 1 ঘন্টা আগে। নাফিসা বলল, আমার পার্সের টাকা রেখেছো তুমি? ইমরান বলল, আমি কেন রাখতে যাব? নাফিসা বলল, তুমি না রাখলে আমার পার্সে টাকা এলো কিভাবে? ইমরান বলল, আমি কি জানি, রেখেছে হয়তো কেউ। এমন করে যদি আমার ওয়ালেটটাও ভরে যেত। নাফিসা বলল, স্টিউপিড, টাকা রেখেছো কেন? কিসের টাকা? ইমরান বলল, রেস্টুরেন্ট বিল। নাফিসা বলল, ও ভালোই হলো, কিন্তু রেস্টুরেন্ট বিল তো 1370 টাকা ছিল, 2000 দিয়েছো কেন? বাকিটা কি বোনাস? ইমরান বলল, যা ইচ্ছে ভেবে নে, 10:30 বাজে, এখনো ঘুম আসনি কেন? নাফিসা বলল, দিনে অনেকক্ষণ ঘুমিয়েছি, এখন ঘুম আসবে না। ইমরান বলল, রাত জাগবি না, শুয়ে পড়, আমিও ঘুমাবো, আল্লাহ হাফেজ। নাফিসা বলল, আল্লাহ হাফেজ। কল কাটার পর মনে হলো আসল কথাটাই তো জিজ্ঞেস করা হয়নি। ইমা আপুর বিয়ের সময় তো ভাইয়া বলেছিল তিশা আপুর সাথে ব্রেকআপ হয়ে গেছে, মন খারাপও করেছিল। কত কৌশলে হিমা হিয়ার সাথে মিলে মন ভালো করেছি। এখনো কি ভাইয়ার যোগাযোগ আছে তিশা আপুর সাথে? নাফিসা আবার কল করলো। ইমরান বলল, আবার কি? নাফিসা বলল, ইমা আপু আসবে না কাল হলুদে? ইমরান বলল, আসবে হয়তো। নাফিসা বলল, সাদা ড্রেসটা কাল পাঠিয়ে দিও ইমা আপুর হাতে। ইমরান বলল, সাদা ড্রেস নাই। নাফিসা বলল, এখনো রেগে আছো, প্লিজ পাঠিয়ে দিও। ইমরান বলল, বললাম না নাই, ফেরত দিয়ে দিয়েছি। নাফিসা বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? ইমরান বলল, তোর অনুমতি লাগে আবার? নাফিসা বলল, ধর জিজ্ঞেস করি। ইমরান বলল, হ্যাঁ কর। নাফিসা বলল, রাগ করবা না তো? ইমরান বলল, বলবি নাকি? নাফিসা বলল, আচ্ছা রাগ করবে না কিন্তু। তিশা আপুর সাথে কথা হয় তোমার? ইমরান একটু চুপ থেকে জবাব দিল, হ্যাঁ হয় মাঝে মাঝে। নাফিসা বলল, দাওয়াত করেছো বিয়েতে? ইমরান বলল, হ্যাঁ। নাফিসা বলল, আসবে? ইমরান বলল, জানি না। নাফিসা বলল, তিশা আপুর বিয়ে হয়েছে না? ইমরান বলল, হ্যাঁ। নাফিসা বলল, কবে? ইমরান বলল, 2.5 বছর আগে, 1 বছরের বাচ্চাও আছে। আরও কিছু জানার বাকি আছে? নাফিসা বলল, না আর কিছু না, আল্লাহ হাফেজ। কল কেটে ফেলে নাফিসা খুশি হলো। তার মানে তিশার অপেক্ষায় নেই ভাইয়া। নাচতে ইচ্ছে করছে তার।
কাজিনের পাশে খাটে শুয়ে শুয়ে অনলাইনে কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলল, তারপর ঘুমিয়ে পড়ল। পরের দিন আরও মেহমানরা আসতে শুরু করলো। বাড়িতে ভিড় জমছে মেহমানদের, আর ঝাঁকঝমক হয়ে উঠছে সব কিছু। নাফিসের বন্ধু বান্ধবও এসে পড়ল দুপুরের দিকে। পার্লারের লোক বাসায় আনা হয়েছে। সেজেগুজে নাফিসা সন্ধ্যায় তৈরি। মামা বাড়ি থেকে অনেক কাজিনরা এসেছে হলুদে, কিন্তু মামিরা আসেনি। হিমা এসে বলল, ইমরান ভাইয়া আজ সকালে নতুন মাইক্রো কিনেছে, আর সেটা দিয়ে তারা হলুদে এসেছে। নাফিসা বেরিয়ে যাচ্ছিল গাড়ি দেখার জন্য। শান্তাপুর বকাবকিতে আর যেতে পারল না। একটু পর আবার তার বন্ধু বান্ধবরা নারায়ণগঞ্জ গেল হলুদে। বাসা ফাঁকা লাগছে, মুহূর্তেই যেন হইচই বন্ধ হয়ে গেছে। বাসায় শুধু মুরব্বীরা। একটু ভালো লাগছে না নাফিসার। ইচ্ছে করছিল তাদের সাথে চলে যেতে, কিন্তু নিয়ে যে গেল না। নাফিসা একা একাই সাউন্ড বক্সে গান শুনতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো সেই রাতের ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথা। মনটা কেমন যেন হয়ে উঠল। আপুরা গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। এবার কি নাফিসা কল করতে পারবে ইমরানকে? ব্যস্ত হবে হয়তো। তাও নাফিসা রুমে এসে দরজা লাগিয়ে কল করল। রিসিভ হয়েছে। ইমরান চেঁচিয়ে বলতে লাগলো, ইমরান। নাফিসা, কিছু শুনতে পাচ্ছি না, একটু পর কল করছি। নাফিসা বুঝতে পারল সাউন্ড বক্সের জন্য কিছু শুনতে পাচ্ছে না। ইমরান 5 মিনিট পর মিসড কল দিল। নাফিসা ব্যাক করতেই রিসিভ হলো। হ্যাঁ বল। মিসড কল দিলে কেন? 100 টাকা শেষ করতে হবে না? 11 টাকা আছে, শেষ হয়ে গেছে ফ্রেন্ডসদের কল করতে করতে। আচ্ছা, সময় পেলে আবার পাঠিয়ে দেব। আপুরা কি এখনো তোমাদের বাসায়? না, 20 মিনিটের মতো হলো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আচ্ছা। নাফিসা, কিছু বলবি? ভাইয়া, কাল তুমি আসবে তো? এই প্রশ্নটা শুনে ইমরান চুপ হয়ে গেল। আজ গায়ে হলুদে এটা কেমন প্রশ্ন করলো? বলো না, কাল আসবে না? নিষেধ করলে আসবো না। আমার না ভয় লাগছে। সেদিন রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। এত নেতিবাচক চিন্তাভাবনা কেন আসো তোর মাথায়? কোথায় আছিস তুই? রুমে। পাশে কে আছে? কেউ না। রুম থেকে বের হয়ে যা এক্ষুনি। আর এক মুহূর্তের জন্য একা থাকবি না। একা একা বসে বসে এসব উল্টাপাল্টা ভাবতে থাকছিস। বের হয়েছিস? যাচ্ছি। ঘরে তো কত খাবার আছে, বসে বসে খা আর টিভি দেখ। মাথায় যেন উল্টাপাল্টা কিছু না আসে। আল্লাহ হাফিজ। বড়রা সবাই ব্যস্ত। নাফিসা ড্রয়িং রুমে বসে খবর দেখছে। একটু পর ইমা আপু কল করে অনেকক্ষণ গল্প করলো। ইমরানই হয়তো ইমা আপুকে বলেছে। বন্ধু বান্ধব সব ফিরে এলে আবার হয়েছে শুরু হলো বাসায়। এবার মনে হচ্ছে বিয়ে বাড়ি। নাচ গান, মেহেন্দি পরানো, খুব ভালোই মেতেছে সবাই। নাফিসা কাজিন ও বন্ধুদের সাথে কতক্ষণ নাচানাচি লাফালাফি করেছে। ক্লান্ত হয়ে বড়দের বকাবকির পর রাত 1টার দিকে এলোমেলো হয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। পরের দিনও খুব ভালোভাবেই সব আয়োজন করা হয়েছে। ঘাটতি একটাই ছিল, যা শান্তাপু বলেছিল নাফিসাকে পার্সোনাতে সাজাবে। ব্যস্ততার কারণে তার হলো না। বাসায় পার্লারের লোক এনে সাজানো হয়েছে। পুতুলের মতো স্টেজে বসে আছে নাফিসা। বিয়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে নাফিসার। লাল বেনারসি এনেছে ইমরান। শুধু শুধু বকেছে ইমরানকে, কিন্তু এ শাড়ির জন্য তো বকেনি, সাদা ড্রেসের জন্য বকেছিল। যাক, যা হয়েছে তার মনে করে মন খারাপ করার কোনো মানে হয় না। এখন শুধু একটা ভয়ই আছে মনে, যা ইমরান না আসা পর্যন্ত কাটছে না। আরেক ফটোগ্রাফার একটু পরপর এসে বলছে, এমন করে তাকান, এইভাবে দাঁড়ান, ওভাবে বসুন। বিরক্তিকর। দুপুর 2টার পর বরযাত্রী এসেছে। নাফিসা দিনাকে জিজ্ঞেস করে নিশ্চিত হলো ইমরান এসেছে কিনা। দিনা বলল, বরের গাড়ি আর অন্য যাত্রীর গাড়ি একসাথেই এসেছে। বন্ধু বান্ধব সব কাজিনরা গেটের ধারে চলে গেল। ধর, একা একা বসে থাকতে কি ভালো লাগে? বিয়ে বাড়িতে বর এলে গেটে না থাকলে কি ভালো লাগে? নাফিসার ইচ্ছে করছে দৌড়ে গেটে চলে যেতে। শান্তা আপু দারোয়ানের মতো আশেপাশে ঘুরছে। এখান থেকে নড়ারও কোনো সুযোগ নেই। নাফিসা সোফা থেকে উঠে দাঁড়াতেই শান্তা আপু বলল, এই কোথায় যাস? চুপচাপ বসে থাক। কোথাও যাচ্ছি না। পা ঝুলিয়ে বসে থাকতে থাকতে ঝিম ধরে গেছে। বসে পড়।
মেহমানরা আসবে এখন। আসুক, তাতে কি হয়েছে? এই বাড়ির আর ওই বাড়ির সব মেহমানই তো আমার পরিচিত। আল্লাহ, কেউ বলবে এটা বিয়ের কনে? তুমি না বললেই কি, সবাই তো তোমার মতো না। শান্তাপুর কাছে মাহিকে দেওয়ার জন্য মাহিন ভাইয়া স্টেজে এলো। স্যার, বিয়ের কনে কে? অবশ্যই নাফিসা। কেন? তোমার বউ কনেকে খুঁজে পাচ্ছে না, দেখিয়ে দাও আর বুঝিয়ে দাও কনে দেখতে কেমন। আরে কনে কেমন জানো না? সবার দিকে তাকিয়ে দেখো, কাকে দেখতে সবচেয়ে আকর্ষণীয় দেখায়। হ্যাঁ, হয়েছে, আমাকে বোঝাতে হবে না, তোমার ছাত্রীকেই বোঝাও বেশি করে। তুমিও তো আমার ছাত্রী। সেটা অতীত ছিল, বর্তমানকে দেখো। নাফিসা এখনো তোমার ছাত্রী। কোথায় ভাইয়া ডাকবে আর কোথায় স্যার ডাকবে সেটাও ঠিক করতে পারিনি আজ পর্যন্ত। ভাইয়া, কিছু বলবেন? শান্তা, বেশি কথা বলো না তো, নাফিসা লিপস্টিক উঠে যাবে। কি? ও সরি শান্তা, বেশি কথা বলো না তো, তোমার লিপস্টিক উঠে সাজ নষ্ট হয়ে যাবে। এবার ঠিক আছে? বুঝি আমি সব সব ছেলে বউ পাগলা। যান, বউর পক্ষেই থাকুন, আমার পক্ষ কাউকে নিতে হবে না। আরে আমি তো ঠিকটাই বললাম। এখন শান্তার সাজ নষ্ট হবে? আমার সাজ নষ্ট হলে সমস্যা নেই, কেউ আমাকে দেখবে না। নাফিসা চুপ। মাহিন, তুমিও যে কি খাইয়েছো নাফিসাকে? শান্তা সাজানোর আগে অল্প খেয়েছে। মাহিন, তুমি খেয়েছো? শান্তা হ্যাঁ, নাফিসার সাথেই খেয়েছি। মাহিন, এখন আবার খেয়ে নাও তোমরা, আমি এনে দিচ্ছি। নাফিসা, খাবো না আমি এখন। শান্তা, একটু পর যাও, এখন ওরা আসবে এদিকে। নাফিসা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলো মামিরা সহ ও বাড়ির আরও মেহমান আসছে, তাই আবার বসে পড়ল। মাহিন ভাইয়া, শান্তা আপু নাফিসার পাশেই দাঁড়িয়েছিল। ইমা আপু এসে স্টেজে উঠে পড়ল, সাথে ফাহিম ভাইয়াও। ইমা, নাফিসা, ইয়া মাশাল্লাহ, কত সুন্দর লাগছে। নাফিসা, সুন্দর না সুন্দরী। ইমা, হি হি হি, আচ্ছা সুন্দরী। মাহিন, ব্যয় সাহেব এত তাড়াতাড়ি চলে এলেন যে? গেটে তো আপনাকে বরণ করার জন্য লোক দাঁড়িয়ে আছে, এখন আমি বরণ করে নিব নাকি? মাহিন ভাইয়া হঠাৎ ফাহিম ভাইয়াকে ব্যয় বলায় সবাই অবাক হয়ে তারপর হেসে উঠল। ফাহিম, হা 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 হা, থাকবে, আমাকে বরণ করা লাগবে না। মাহিন, শালাকে গেটে একা ফেলে চলে এলেন কেন? ভয় পাবে তো। দুলাভাই সাহস না জোগালে কিভাবে হবে? তাছাড়া দুলাভাইয়ের চাপা দরকার ছিল। ফাহিম, শালার পক্ষে সাহেস দেওয়া আর চাপা করার জন্য শালার ভাই বন্ধুরা আছে, ঝামেলা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। মাহিন, ভয়ে দুলাভাই পালাইছে। নাফিসা, ভাইয়া কোন পক্ষ বেশি চাপা করছে? শান্তা, আয়তকে নিয়ে দেখাই। নাফিসা, ওকে চলো। শান্তা, সাহস কত বড়, বসে থাক চুপচাপ। ইমা, হি হি হি, খেয়েছিস? নাফিসা, বড় পক্ষ একের পর এক সবাই এসে নাফিসাকে দেখলো, টুকটাক কথা বলল। বেশ কিছুক্ষণ পর নাফিসার ফ্রেন্ডরা এলে ভাইয়া আপুরা স্টেজ থেকে নেমে গেল। তার মানে এইমাত্র গেট ছেড়েছে তারা। এক একজন এক এক কথা বলছে বরপক্ষকে নিয়ে। নাফিসা, কত টাকা পাইছোস? শিহাব, আর কথা বলিস না, তোর জামাই একটা কাইসটা, 8 ঘন্টা চাপা করে 2000 টাকা পাইছি। অন্তু, বাবা গো বাবা, তোর ননদগুলো তো ডাইনি, আর ছেলেগুলো তো আছেই। দিনা, পানি ঢাল আমার মাথায়। দিনা, দূরে গিয়ে মর, আমার গলা শুকায় গেছে। নাফিসা, হি হি হি, আমার টাকাটা এবার দিয়ে দে। শিহাব, কি এখানে শান্তিতে বসে বসে ভাগের চিন্তা করো? নাফিসা, মানে দিবি না? অন্তু, বোন, তোর আজ বিয়ের দিন কেউ রাগ করে? জুতা চুরির পর যা পাবো তার থেকে ভাগ দেব, বুঝছিস না? এই টাকা তো আমরা ঠান্ডা হইতেই খরচ হয়ে যাবে, আবার সাইড সহ তোর কয়েকটা কাজিন আছে। শিহাব, আয় বাইরে হাওয়া খাইতে যাই। দুনাবাদের সবাই কেটে পড়ল। নাফিসা, মতলববাজ সব। দিনা, হি হি হি, অন্যের বিয়েতে তুমিও মতলববাজ। নিসার বিয়েতে কি করছো মনে নাই? 50%ই তুমি একা নিয়ে ভাগছো। নাফিসা, অতীতের কথা ভেবে কষ্ট পেতে নেই, বর্তমানকে নিয়ে ভাবো বাছা। দিনা, হ্যাঁ, নিজের বেলায় 16 আনা। নাফিসা, নিসাকে মিস করছি রে খুব। দিনা, আমিও। নাফিসা, ভাইয়া আসেনি কেন? দিনা, ঢাকার বাইরে আছে, আর আসেনি ভালোই হয়েছে আমার জন্য। হি হি হি। খাওয়া দাওয়ার পর ইমরানকে এনে নাফিসার সাথে বসালো। এর আগে ইমা আপু এসে নাফিসাকে অল্প খাইয়ে দিয়ে গেছে। ফটোগ্রাফার এসে আবার সেই তামাশা শুরু করেছে। নাফিসা এক পায়ের জুতা খুলে ইমরানের পায়ে খোঁচাচ্ছে। ইমরান তার দিকে তাকাতেই ফিসফিসিয়ে বলল, জুতা পরে আছো কেন? তাহলে চুরি করবে কিভাবে?
ইমরান চুরি যাতে না করতে পারে সেজন্যই পড়ে আছি। আর বর্তমানে সোফা স্টিচ করার আইডিয়াটা ভালোই হয়েছে, চোরের উৎপাত কমেছে। নাফিসা, জুতা খোলো। ইমরান, কেন? নাফিসা, জুতা চুরি করব আমি। ইমরান, কি? এই প্রথম দেখলাম কোনে বরের জুতা চুরি করে, তাও আবার বরকে জানিয়ে। চোর হলেও মানুষ ভালো। নাফিসা, ইমরানের ইচ্ছে করছে হা 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 করে মন খুলে হাসতে, কিন্তু লোকজনের জন্য পারছে না। সবাই একটু চোখ আর কান বন্ধ করুন তো। ইমরান প্রাণ ভরে হাসুক। এই পাঠকগণ আপনারাও করুন। হয়েছে, অনেক খেয়েছেন, এবার গিফট। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।